আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 204তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানে রহস্য, ভয় ছাড়াও আরও অন্যান্য ভিডিও আপলোড করা হচ্ছে। প্রতি মঙ্গলবার কিন্তু আমরা ফিয়ার উইথ টুয়েসডে এপিসোড করছি, সেখানে ভয়ের ঘটনা তো থাকছেই। চলুন এখন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার পাঠানো বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামে। উনি বর্তমানে ঢাকার মিরপুর 12তে রয়েছেন, আর কাছাকাছি একটা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের 5ম পর্বের স্টুডেন্ট। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছেন তার নাম হচ্ছে আবদুল্লাহ। এই আবদুল্লাহ ভাই কিন্তু বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। ঘটনাটি যে জায়গায় ঘটেছে, জায়গাটা খুবই স্পর্শকাতর একটা জায়গা, যার কারণে আমরা জায়গার এক্স্যাক্ট লোকেশনটা বলছি না, তাহলে অনেকেই বুঝে যাবেন, আর এক্স্যাক্ট লোকেশনটা বলাটাও আমাদের জন্য উচিত হবে না। এই যে আমাদের সিয়াম ভাই, উনি এই ঘটনাটি মূলত শুনেছিলেন 2023 সালের দিকে। এখন যেখানে মিরপুর 12 বা পল্লবী, যেটা ওখানে যে মেট্রো রেলের স্টেশন রয়েছে, ওইটার কাছাকাছি কিন্তু একটা খেলার মাঠ রয়েছে। তো এই যে সিয়াম ভাই কিন্তু প্রতিদিন ভোরবেলা খেলাধুলা করতে যেতেন। ওই সময়ে ওনার বন্ধুরা সহ আরও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সেখানে আসতেন, খেলাধুলা করতেন। একদিন হলো কি, সকালবেলা খুব বেশি লোক আসেনি, হালকা একটু খেলাধুলা করে বসে বসে ওনারা গল্প করছিলেন। তখন এই যে আবদুল্লাহ ভাই যিনি, উনি একটা গল্প করেন, ভয়ের ঘটনা আর কি, যেটা উনি দেখেছিলেন। তো উনি বলেন যে 2018 সালের ডিসেম্বর মাস, তখন কিন্তু শীত পড়েছে, আর মাসখানেক পরেই ওনার এসএসসি পরীক্ষা ছিল, অর্থাৎ 2019 সালের শুরুর দিকে ওনার এসএসসি পরীক্ষা। রাত জেগে লেখাপড়া করতেন উনি। আর আবদুল্লাহ ভাইয়ের বাবাও কিন্তু সেনাবাহিনীতে কর্মরত। ওই সময় ঢাকার ইসিবির কাছে একটা জায়গায় ওনারা থাকতেন। আবদুল্লাহ ভাইয়েরা যেই বাসায় থাকতেন ওটা ছিল 9 তলা, ওনারা থাকতেন ওই বিল্ডিংয়ের 7 তলাতে। একদিন রাত 11:15 কি 12টার দিকে আবদুল্লাহ ভাই ছাদে উঠেছেন। ওনার আবার ওই সময়ই একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল ধূমপান করার, ছাদে উঠে ধূমপান করবেন। ওই সময় অবশ্য ওনার বাবা, উনি একটা প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলেন, যার কারণে বাসায় ওনার বাবা ছিল না। রাতের বেলা ছাদে উঠে সিগারেট ধরানোর এই দুঃসাহসটা উনি পেয়েছিলেন আর কি। তো উনি তো ছাদে গিয়েছেন, ছাদ থেকে তো আশেপাশে সব জায়গায় দেখা যায় আর কি, ওনারা যেখানে থাকেন কোয়ার্টার এরিয়া যেটা, ওখানে যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তায় কিন্তু কিছুটা দূরে দূরেই কিন্তু ল্যাম্পপোস্ট রয়েছে। উনি ছাদে ওঠার পর দেখতে পেলেন যে ওনার বাসার পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, একটা ল্যাম্পপোস্টের নিচে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে, মানে চুপচাপ দাঁড়িয়ে আছে, হালকা একটু নড়াচড়া করছে, তবে একা একা। উনি চিন্তা করলেন যে ঘটনাটা কি, এইখানে রাতের বেলা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। চিন্তা করলেন যে এইখানে তো অনেক ফ্যামিলি থাকে, ওই পরিবারে কেউ হয়তো বা রাগ করে নিচে চলে আসছে। তবে উনি যতটুকু বুঝতে পারছিলেন যে এই মহিলার বয়স খুব বেশি না, হয়তো বা তার বয়স 18 থেকে 20 বা 20 থেকে 22 বছর এরকম হতে পারে। হয়তো বা মন খারাপ হয়েছে, রাগারাগি হয়েছে বাড়িতে, এই জন্য নিচে নেমে আসছে। আর ওই জায়গাটা তো সম্পূর্ণভাবে নিরাপদ, এমনটা না যে ওখানে সাধারণ লোকজন ঢুকে পড়ে, তা কিন্তু না। আর কিছু সময় পর পরে কিন্তু টহল টিম রয়েছে, তারা কিন্তু এই রাস্তায় টহল দেয়। সুতরাং এই জায়গাটা সম্পূর্ণভাবে নিরাপদ, মানে কোনো ধরনের বিপদ আপদ হওয়ার সম্ভাবনা নেই। উনি কিন্তু এই বিষয়টা দেখে খুব বেশি ভাবনা চিন্তা করেন নাই। আর ওই সময় ওনাদের থাকার যে জায়গাটা, এটা থেকে একটু দূরেই কিন্তু বিমান ওড়ার রানওয়ে রয়েছে। রানওয়েটা কিন্তু সচল, পরিত্যক্ত না। ওই সময় কিন্তু ওনার কোনো ভয় লাগেনি, উনি আবার নিচে চলে আসছেন। পরদিন বিকেলবেলা ওই যে জায়গাটাতে উনি যেই মহিলাকে দেখেছিলেন, ওই জায়গার পাশে কিন্তু একটা পুকুরও রয়েছে। তো ওখানে বন্ধুদের সাথে যখন গল্প হচ্ছিল, তখন কি মনে করে একা একাই
উঠে ওই জায়গাটাতে চলে যান যেখানে ওই মহিলাকে উনি দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এরপর একা একা এবার উনি বাসায় চলে আসেন। এর ঠিক পরের দিন সন্ধ্যার কিছুক্ষণ আগে উনি ওই জায়গা দিয়ে যখন হেঁটে আসছিলেন, হঠাৎ করে পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে ডাক আসে, আব্দুল্লাহ। এই ডাকটা শোনার সাথে সাথে উনি পেছন দিকে তাকান। তাকে দেখতে পেলেন একটা মেয়েটার বয়স 20-21 বছরের মতো হতে পারে। তখন তার পরনে একটা নীল রঙের টাইপের একটা শাড়ি পরা ছিল। তখন আব্দুল্লাহ ভাইকে ওই মেয়েটা বলে, আব্দুল্লাহ শোনো, আমার নাম হচ্ছে কালিনী, আমি একটা বিপদে পড়েছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি আমার সাথে আসো। এই বলে মেয়েটা একটা পথের দিকে যেতে থাকলো। ওখানে কিন্তু একটা ব্যারিকেড রয়েছে। আব্দুল্লাহ ভাই চিন্তা করলেন যে কোথাকার কোন মেয়ে, আমি চিনি না, কোন ফ্ল্যাটে থাকে, কোন পরিবারের মেয়ে জানি না, হঠাৎ করে বলছে যেতে, কোনো আবার বিপদ আপদ হয় কি না, ডেকে নিয়ে কোনো একটা বিপদে ফেলে দেয় কি না। উনি আর কোনো কিছু না বলে উল্টো দিকে ঘুরবেন। আবার মনে হলো না, যাই তো। মনে হচ্ছে উনি একটা মোহগ্রস্ত অবস্থায় পড়ে গেছেন। উনি আবার ঘুরে ওই মেয়েটার পিছু পিছু যেতে লাগলেন। এমন সময় একজন গার্ড রাউন্ডে আসছিলেন, মানে ওনাদের যেই এরিয়া জুড়ে ডিউটিতে থাকে কিছু সময় পর পর কিন্তু ওখানে রাউন্ডে ডিউটি দেন আর কি। তখন ওই গার্ড আব্দুল্লাহ ভাইকে বলেন, এই তুমি কোথায় যাও? আব্দুল্লাহ ভাই কিন্তু কোনো কথা বলে না, উনি কিন্তু সোজা ওই ব্যারিকেডের দিকে যেতে থাকছেন, মানে ওই দিকে হাঁটছেন। যখন কয়েকবার বলার পরও আব্দুল্লাহ ভাই কোনো উত্তর দিচ্ছিলেন না, তখন নাকি ওই গার্ড এগিয়ে এসে আব্দুল্লাহ ভাইয়ের হাতটা খপ করে ধরেন। ধরার সাথে সাথে নাকি আব্দুল্লাহ ভাই ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। ওখানে কিন্তু আব্দুল্লাহ ভাইকে ওই গার্ড জ্ঞান ফেরানোর চেষ্টা করেন এবং আল্লাহ রহমতে জ্ঞান ফেরতও আসে। তখন আব্দুল্লাহ ভাই বলেন যে উনার বিল্ডিংটা কোন দিকে, কত নাম্বার তলায় উনি থাকেন, কত নাম্বার ফ্ল্যাটে থাকেন। তখন ওই গার্ড তাকে বাসায় দিয়ে যান। পরিবারের লোকজন আব্দুল্লাহ ভাইয়ের কাছে ব্যাপারটা জানতে চাইলে আব্দুল্লাহ ভাই বলেন যে তার শরীর খারাপ লাগছিল, তাই এমনটা হয়েছে। তো এরপর থেকে একটা সমস্যা শুরু হয়ে গেল আব্দুল্লাহ ভাইয়ের সাথে। সেটা হচ্ছে প্রতিদিন স্বপ্নে আব্দুল্লাহ ভাই একটা আওয়াজ শুনতে পেতেন। আওয়াজটা ছিল এমন যে ওই যেই মেয়েলি কণ্ঠটা, সেই কণ্ঠটা তাকে বলছে, আমি বিপদে আছি, আমার সাহায্যের দরকার, একটু আসো। প্রথম দিকে আব্দুল্লাহ ভাই এটাকে দুঃস্বপ্ন ভাবলেও টানা বেশ কিছুদিন একই রকম স্বপ্ন উনি দেখছিলেন। এই কারণে আব্দুল্লাহ ভাই ভয় পেয়ে যান। এদিকে পরিবারের লোকজনদেরকেও ব্যাপারটা বলতে পারছেন না। যদিও বা বেশ কয়েকদিন এই স্বপ্নটা দেখার পর উনি এই স্বপ্নটা দেখাও মানে তার বন্ধ হয়ে যায় আর কি। তবে এরপর থেকে আর একটা সমস্যা শুরু হয়ে যায়, তা হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের পরিবারের সদস্যরা দেখতে পেতেন যে আব্দুল্লাহ ভাই ঘরের যে মেইন দরজা, মানে বাইরে থেকে যেই দরজা দিয়ে ঘরে ঢোকা যায় আর কি, ওই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কি ব্যাপার, হঠাৎ করে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকে কেন? উনি রাতের বেলা বাইরে বের হলে বাড়িতে ঠিকই উঠে আসেন, কিন্তু দরজার সামনে এসেই অজ্ঞান হয়ে যান। উনি তো যে ধূমপান করেন এটা তো ওনার বাবাকে বলতে পারছেন না, বললে তো অবস্থা খারাপ হয়ে যাবে। উনি ধূমপানের বিষয়টা বলেন নাই যে বাইরে উনি ধূমপান করতে চান। উনি এরপর এই যে ঘটনাটা, এই ঘটনাটা ওনার বাবাকে বলেন। ওনার বাবা এটা শুনে রেগে যাবার পরিবর্তে বা অন্য কিছু বলার পরিবর্তে এমন একটা বিষয় বলেন যেটা পরিবারের কেউই জানতো না। ওনার বাবা মূলত এই বিষয়টা আসলে বলেননি। উনি বলেন যে 1971 সালে আমাদের যখন মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়, তখন পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় গণহত্যা চালিয়েছিল। ক্যান্টনমেন্টের এই এরিয়াতেও নাকি নির্বিচারে বাংলাদেশি যারা সৈনিক ছিলেন, তাদের পরিবার যারা ছিলেন, তাদের উপর গণহত্যা চালানো হয়। অনেকেই এখানে শহীদ হয়েছিলেন। এই সংখ্যাটা যে এক্স্যাক্ট কত তা আসলে বের করাটাও খুব মুশকিল হয়ে গিয়েছিল। আর পরিবারের সদস্যরা এক্স্যাক্ট কতজন ছিল এটা বের করা মুশকিল হয়ে গিয়েছিল, কেননা ওই সময়ে এই পাশেই, এখন যেখানে পুকুর তৈরি করা হয়েছে এর পাশেই কোনো একটা জায়গায় গণকবর দেওয়া হয়েছিল তাদেরকে, কোনো ধরনের কোনো জানাজা করা ছাড়াই। তবে যুদ্ধ পরবর্তী সময় এই জায়গা খনন করে এই লাশগুলো তুলে ধর্মীয় রীতি অনুযায়ী কিন্তু আলাদা আলাদাভাবে কবর দেওয়া হয়েছে। তবে এমন কিছু মৃতদেহ রয়েছে এই জায়গাগুলোতে, আসলে ওই সময় খনন কার্য হবার পরও সবার সন্ধান তো আর পাওয়া যায়নি। তো এই জায়গাটা আসলে একটু নীরবই থাকে, তাই মাঝে মাঝে ভয়ের ঘটনা ঘটে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত কারো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টা এমন শোনা যায়নি। এরপর একজন ভালো হুজুরকে দেখানো হয়, হুজুর ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন, আর আব্দুল্লাহ ভাইকে নিয়মিত সালাত আদায় করতে বলেন।
কিছু আমলও শিখিয়ে দিয়েছিলেন। তো ঘটনা তো 2018 সালের শেষ দিকে, ডিসেম্বর মাসে আর কি। তো 19 সালে যখন আবদুল্লাহ ভাইয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়, এরপর ওনার বাবা চট্টগ্রামে ট্রান্সফার হয়ে যান। তবে চট্টগ্রামে ট্রান্সফার হলেও উনি চট্টগ্রামে গেলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবদুল্লাহ ভাই সহ ওনার পরিবারের সদস্যরা ঢাকাতেই তাদেরকে থাকতে হতো। তখন ওনার বাবা ওই কোয়ার্টার ছেড়ে দিয়ে মিরপুর 11-র সাংবাদিক প্লট নামে একটা জায়গা রয়েছে, ওইখানে বাসা ভাড়া করে ওখানে রেখে যান। এরপর আর কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে আবদুল্লাহ ভাইও কিন্তু আর্মিতে যোগদান করেছেন। উনি এই ঘটনা প্রচারের অনুমতি দিয়েছেন, তবে ক্যান্টনমেন্টটা ঠিক কোনটা, কোন জায়গায়, এই বিষয়টা শুধু হাইড রাখতে বলেছেন। আমরা সেটা করেছি। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, নাম না জানা কত শহীদ মাটির নিচে ঘুমিয়ে আছে, কেউ তাদের কথা জানে না। আমরা ভুলে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের হিসাব ঠিকই রেখেছেন। কালের গর্ভে তারা হয়তো বা হারিয়ে গেছেন, একদিন হাসরের মাঠে তারা উঠবেন। তাদের উপর যে জুলুম করা হয়েছিল এটার বিচার কিন্তু হবে। 1971 সালে কত মানুষ যে এইভাবে শহীদ হয়েছেন, তার হিসাব আসলেই এখন পর্যন্ত পুরোপুরিভাবে করা যায়নি। আমরা আশা করব শহীদদের একটা সঠিক তালিকা যেন আমরা পেতে পারি, তাদের পরিবার যেন জানে যে আসলে তাদের সাথে কি হয়েছিল। অনেকে যারা সপরিবারে শহীদ হয়েছেন, তাদের যারা আত্মীয় স্বজন আছেন বা দূরে যারা আত্মীয় স্বজন আছেন, এমনও হয়েছে তাদের আত্মীয় স্বজনরাও শহীদ হয়ে গেছেন, তাদের খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই। আমরা তাদের পরিচয়টাও জানতে চাই, তাদের নাম ধরে দোয়া করতে চাই, তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম হাসান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাহ ভাইকে। আশা করি এই ঘটনাটা আপনি নিজেও শুনবেন। আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনার প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার্স, চলে যাবো আমাদের আজকের থার্সডে নাইটের 204তম এপিসোডের তৃতীয় ঘটনায়। চাচাতো বোন হয় এমন একজনের সাথে। তখন ওনার বয়স 15 কি 16 বছর। ওনাদের বাসার বাইরে, ওনাদের বাড়িতে ঢোকার আগে ওখানে বড় একটা আম গাছ ছিল। তো আম গাছে প্রতি বছরই অনেক আম আসে, অনেকেই সেই গাছে উঠে আম পাড়ে, খায়। তো এই যে চাচাতো বোন, উনি আর ওনার বান্ধবী ওই গাছে উঠেছেন। ওরা তো গ্রামের মেয়ে, গাছে অনায়াসে উঠতে পারে, অনেকেই ওঠে না ওনাদের মতো। সময়টা কিন্তু বেলা 12টার আশেপাশে হবে, অনেকটা সময়। গাছে উঠেছেন, 2 কি 3টা আম ছিঁড়েছেন, তখনই নাকি উনি গাছ থেকে নিচে পড়ে যান। তবে বেশি উপর থেকে উনি পড়েননি, আর নিচে যেখানে পড়েছেন ওখানে জায়গাটা একটু নরম ছিল, বিশেষ করে ওখানে বড় টাইপের কিছু ছিল আর কি। সেজন্য আল্লাহর রহমতে খুব বেশি সমস্যা হয়নি। তবে পড়ে যাওয়ার পর উনি বেহুশ হয়ে যান। গাছের নিচে কিন্তু ওনার বান্ধবীর আম ছিল, মানে উনি উপর থেকে আম ছিঁড়ছিলেন, নিচে ফেলছিলেন, ওনার বান্ধবী সেটা ধরছিল। এদিকে হঠাৎ করে নিচে পড়ে গেছেন। দেখা যাচ্ছিল ওনার বান্ধবী উপর থেকে যে উনি আম ছিঁড়ছেন এটা দেখছেন, একদম স্বাভাবিক। তখনই নিচে পড়ে যান। তো নিচে পড়ার পর যখন বেহুশ হয়ে গেছেন, তো দৌড়ে চলে গেছেন সদস্যরা সেখানে এসে আমাকে মৃত বলে যান। সেদিকে ওনার হুঁশ আর ফেরে না, অনেক চেষ্টা করা হচ্ছে, জ্ঞান ফিরছে না। প্রায় 5 কি 6 ঘন্টা পর তার জ্ঞান ফেরত আসে। যেই না জ্ঞান ফেরত এসেছে, সাথে সাথে উনি এক দৌড় দিয়ে আবার সেই আম গাছে উঠে গেছেন। এদিকে বাড়ির পেছনে থাকা এই আম গাছে যখন উনি উঠে গেছেন, লোকজন তো যারা ছিলেন আর কি আম গাছের আশেপাশে বা ওনার বাড়ির সদস্য যারা, তারা তো এটা দেখলেন, বাড়ির সদস্য তো পিছন পিছন দৌড় দিয়েছে। আর বাইরে যারা ছিলেন তারা দেখেন যে এই মেয়েটা আগে আম গাছের কাছে আসে, এরপর এমনভাবে আম গাছে উঠেছে, এটা দেখে ওই সময় আশেপাশে যারা ছিল তারাও ভয় পেয়ে গেছেন। এর মধ্যেই বাড়ির সদস্যরা ওখানে চলে আসে। আসার পর দেখেন যে উনি উল্টো হয়ে আম গাছে উঠছেন, অর্থাৎ আমরা যেভাবে গাছে উঠি সেভাবে উঠছেন না, মাথার কাছে দিয়ে দিয়ে আম গাছে উঠছেন, ঠিক উল্টো দিকে।
গাছে উঠবি না। কে শোনে কার কথা? সাথে সাথে ব্যক্তি গাছে উঠে যখনই ওই আপাকে টাচ করেছে সাথে সাথে উনি অজ্ঞান হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে ওই আপাকে ধরে ফেলেছিলেন। এরপর আরো একজন গাছে উঠলেন, তারপর নিচে নামলেন। এরপর বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর যখন ক্যাম্প ফেরে ওনার আচার আচরণ স্বাস্থ্য হয়ে যায়। ওনাকে জিজ্ঞেস করা হয় ঘটনাটা কি হয়েছিল। তখন উনি বলেন যে উনি আম গাছে যখন উঠলেন, ওঠার পর তার কাছে শুধু একটা
ওনার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। গাজীপুরে একটি গার্মেন্টসের আইটি সেক্টরে উনি কর্মরত রয়েছেন। পাশাপাশি বিএসসি করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। উনি বর্তমানে 8ম সেমিস্টারে রয়েছেন। এটি ওনার পাঠানোর প্রথম ঘটনা। মূলত ওনার নানার সাথে ঘটনাটি ঘটেছিল। ওনার নানার পুরো নাম বলতে নিষেধ করেছেন, তবে আংশিক বললাম খলিফা। খলিফা নামে উনি বেশি পরিচিত ছিলেন, কেননা উনি একটা সময় দর্জির কাজ করতেন আর পাশাপাশি মসজিদে ইমামতি করতেন। যেহেতু দর্জি হিসেবেও যথেষ্ট পরিচিত উনি ছিলেন, আর যেহেতু মসজিদের ইমাম ছিলেন, এই দুটো কারণেই বহু মানুষ ওনাকে চিনতেন। তাছাড়া উনি টুকটাক ঝাড়ফুঁকও করতেন। ঘটনাটার সময়কাল 1971 সালের আগেই হবে। তখন নানা বিয়ে করেছেন, ছেলে মেয়েও হয়েছে। ওনার বয়স তখন 35 কি 36 বছর হবে। ইমামতির সাথে সাথে তো এই দর্জির কাজ করছেন, আর ঝাড়ফুঁক তো করতেন, তবে ছোটোখাটো কাজগুলো জানতেন। আর যেহেতু জিনে ধরা, ভূতে ধরা রুগীর ঝাড়ফুঁক করলে মাঝে মাঝেই কিন্তু ছোটোখাটো ভয়ের ঘটনার মুখোমুখি হতে হয়। এটা উনিও হতেন। যেমন উনি রাতের বেলা একা একা আসছেন, দেখলেন যে রাস্তার পাশে কিছুটা দূরে একটা লম্বা অবয়বকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে রাস্তা থেকে খুঁটে খুঁটে কিছু একটা খাচ্ছে। তো দূর থেকে বিশ্রীভাবে হেসে দিয়ে নানাকে বলতো, কি রে খলিফা, খাবি নাকি? কটকটি খাবি? আয় খা। আসলে সে নোংরা আবর্জনা খাচ্ছে। নানার সাথে একজন কবিরাজের পরিচয় ছিল। নানা তাকে ওস্তাদ বলে ডাকতেন। মাঝে মাঝে সেই কবিরাজকে নানা বলতেন যে, ওস্তাদ জি, আমাকে একটু কবিরাজি শেখান না। ওস্তাদ তখন বলে, না রে, তুই যেভাবে আসিস ওভাবেই থাক, পরিবার নিয়ে আসিস, ভালো আসিস, এগুলো শেখার দরকার নাই, আর তোর সাহস কম, দরকার নাই। নানা তো নাচর বান্দা, উনি তো শিখতে চান। নানা যখন খুব বেশি করে ওনাকে ধরেন, দু একটা সূরা শিখিয়ে দেন, তখন নানা বলেন যে এই সূরাগুলো তো আমার মুখস্থই আছে, আমি তো এগুলো পারি, এগুলো শিখে আমি কি করবো এখন? আপনি অন্য কিছু শেখান, বড় কিছু শেখান, যাতে আমি বড় একজন কবিরাজ হতে পারি। আমি তো আর খারাপ কিছু শিখছি না, ভালো কিছুই শিখবো, যাতে করে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে। তখন ওই ওস্তাদজি বলতে, না রে বাবা রে, আমি যা শেখাই তা শেখ আগে। তাছাড়া তোর ভিতরে ভয়ের একটা অনুভূতি বেশি দেখা যাচ্ছে, তুই সব কিছু পারবি না, এত সাহস তোর নাই। না না, এই কথা শোনার পর আরও বেশি ওই ওস্তাদজিকে চেপে ধরেন যে শেখাতেই হবে, আমার সাহস আছে। একদিন বলে, আচ্ছা ঠিক আছে, তুই অমুক দিন, মানে একটা রাতের কথা বলেন আর কি, যে ওই দিন আয়, ওই দিন দেখবো তোর কত সাহস, দেখি ওই দিন তোকে কিছু শেখানো যায় কি না। নানা তো ওই রাত্রে ওই ওস্তাদজির বাড়িতে চলে আসেন। দুজনের বাড়ির যে দূরত্ব, এটা যে খুব বেশি ছিল তা না, হয়তো আধা কিলোমিটার বা ম্যাক্সিমাম 1 কিলোমিটারের মতো ছিল আর কি। এসে দেখেন ওই ওস্তাদজি দড়ি বানাচ্ছেন, পাট দিয়ে দড়ি বানাচ্ছেন। নানাকে দেখে ওস্তাদজি বলে, না খলিফায়, আমার সাথে দড়ি বানা। তো দুজন মিলে দড়ি বানাচ্ছেন, এরকম অনেকক্ষণ ধরে দড়ি বানাচ্ছেন। তখন নানা বলছেন যে, ওস্তাদজি, আসলাম তো কবিরাজি শিখতে, আপনি আমাকে দিয়ে দড়ি পাকাচ্ছেন কেন? দড়ি দিয়ে কি করব? তখন ওস্তাদজি বলছেন, আরে সেই কাজের জন্যই তো দড়ি পাকাচ্ছি। এরপর ওস্তাদজি এক টুকরা বাঁশকে কয়েকটা ভাগে ভাগ করলেন, মানে আমরা যেটাকে বলি ফেরে ফেলা আর কি। তো এটা দিয়ে উনি খুঁটো তৈরি করলেন। খুঁটো হচ্ছে এই যে আমরা অনেক সময় দেখি যে গরু বা ছাগল যখন মাঠে ঘাস খাবার জন্য বেঁধে রাখা হয়, তখন কিন্তু মাটিতে একটা বাঁশের লাঠি পুঁতে দেওয়া হয়, যার নিচের অংশ মানে সুচালু থাকে আর কি। এই সুচালু অংশটা কিন্তু মাটির নিচে গেঁথে দেওয়া হয়, আর উপরের অংশে দড়ি বাঁধা থাকে, যাতে করে গরু ছাগল দূরে কোথাও চলে যেতে না পারে বা পালিয়ে যেতে না পারে। তো উনি আবার এইটা বানাচ্ছেন, নানাও সহযোগিতা করছেন। এভাবে অনেকক্ষণ হয়ে যায়। নানা বেশ বিরক্তই হচ্ছেন, যা আসলাম কবিরাজি শিখতে, দড়ি পাকালো, আবার খুঁটো বানালো 4টা, ঘটনাটা কি? তো ওই সময় কিন্তু নানা যেখানে থাকতেন, এটা কিন্তু সিরাজগঞ্জে আর কি, যমুনার একদম তীরে ওনারা ছিলেন ওই সময়। এরপর ওই যে ওস্তাদজি, উনি বলেন যে কাজ হয়েছে, চল এখন যাওয়া যাবে। কবিরাজ হাঁটা শুরু করলেন, নানা পিছু পিছু হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যমুনা নদীর কাছাকাছি চলে আসেন। একটা জায়গায় আসেন, ওখানে অবশ্য কোনো জনবসতি ছিল না, মানে ফাঁকা জায়গা, চর আর কি। ওখানে আসার পর নানা দেখলেন যে কবিরাজ মাপ নিয়ে ওই যে 4টা খুঁটো তৈরি করা হয়েছিল, 4টা খুঁটো সমান দূরত্বে চারপাশে গাড়লেন। চারপাশ বলতে একটা চতুর্ভুজ আকৃতি হয়েছে। এই চতুর্ভুজটা আবার কিন্তু বর্গাকৃতির। এরপর ওই যে যেই দড়িগুলো পাকানো হয়েছে, এই দড়িগুলো
এই 4টা খুঁটির সাথে পেঁচিয়ে দিলেন এমনভাবে যে চারদিকে একটা শেপ হয়ে গেল। এই দড়িগুলো প্রত্যেকটা খুঁটিকে ঘিরে রেখেছে, তবে কিন্তু এটা বৃত্তাকার হয়নি, চতুর্ভুজাকৃতির হয়েছে। এরপর কবিরাজ হাতে একটা তসবি নিয়ে মাঝখানে বসে গেলেন আর নানাকে বললেন, যাই শোন, তুই যা, এখন নদীর ভিতরে নাম, তুই বুক পর্যন্ত নামবি, নামার পর দেখবি তোর পায়ের কাছে কিছু একটা ঠেকবে, ওটা একটা কঙ্কাল, ওটার গলায় একটা কলসি বাঁধা রয়েছে। তোর পায়ের কাছে যখনই ওটা ঠেকবে তখনই দেখবি এই কঙ্কালটা নড়াচড়া শুরু করেছে। ডুব দিয়ে এটাকে খপ করে ধরেই উপরে টানতে টানতে নিয়ে আসবি, এটা আসতে চাইবে না, তারপরও তোকে আনতে হবে। নানা তো বললেন যে এই একটা কাজ করব, পানিতে নামবো, আবার কঙ্কাল। উনি কেমন যেন একটু মুচড়ামুচড়ি করছিলেন, তখন ওই কবিরাজ বললেন, মানে ওই উস্তাদজি বললেন, কি সাহস হচ্ছে না? খুব তো আমাকে বিরক্ত করতি, এটা শেখান এটা শেখান, কই এখন তো সাহস গেল কোথায়? তখন নানা আবার একটু সাহস সঞ্চয় করলেন, বললেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। নানা আস্তে আস্তে নদীর ভেতরে নামলেন। ভয়ই পাচ্ছিলেন, প্রথমে কোমর পর্যন্ত নেমেছেন, পেছন থেকে আবার ওনার ওস্তাদজি বলছে, এই বেটা আরো নাম, ভেতরে নাম আরো। ধমক খেয়ে আর একটু নামছেন, পেছন থেকে বলছে, হয় নাই, আরো নাম। যখন বুক পর্যন্ত নেমেছেন তখন কবিরাজ বলছে যে এখন ওখানে ঠায় দাঁড়িয়ে থাক, তোর পায়ের কাছে সে জিনিসটা ঠেকবে, এখন আমাকে আর ডাকবি না, আমি এখন কোনো কথা বলবো না। এরপর কবিরাজ কিন্তু কথা থামিয়ে দিয়ে উনি তসবি পড়া শুরু করেছেন। হঠাৎ করে নানার মনে হলো পায়ের কাছে কিছু একটা ঠেকেছে, কঙ্কালের বুকের খাঁচা যেরকম থাকে, সোজা কথা হচ্ছে কোনো একটা মানুষের কঙ্কাল যেরকম হয়, এরকম একটা কঙ্কাল তার পায়ের কাছে এসে ঠেকলো। নানা তখন পা দিয়ে টাচ করে দেখছেন যে জিনিসটা আসলে কেমন। তখন বুঝতে পারলেন যে কঙ্কালের গলার কাছে একটা দড়ি বাঁধা, আর ওই দড়ির সাথে একটা কলসও রয়েছে, তবে এই কলসটা কি মাটির নাকি পিতলের না কিসের তৈরি এটা উনি বুঝতে পারছিলেন না। হঠাৎ করে হলো কি, ওই কঙ্কালটা নড়ে উঠল। নানা এবার পেয়েছেন ভয়, যেন দ্রুত ওখান থেকে উপর দিকে উঠে আসছেন। কবিরাজ তখন উনি ওনার যে রিচুয়ালটা এটা থামিয়ে বলছেন, কিরে বেটা খালি হাতে উপরে উঠলি কেন? তখন নানা বলতেছেন যে আমার তো ভয় লাগছে। তখন ওই কবিরাজ বলতেছেন, এখন তো এ কথা বললে হবে না, ওই জিনিসটাকে তোকে উপরে তুলে আনতেই হবে, ওটা উপরে তুলে না আনা পর্যন্ত তুই আমি কেউ এখান থেকে যেতে পারবো না, গেলে আমাদের দুজনই মৃত্যু অনিবার্য, আনতেই হবে, আবার নাম। নানা ভয়ে ভয়ে আবার নামছেন। নামার পর আবারও যখন উনি বুক পর্যন্ত পানিতে নেমেছেন, পায়ের কাছে আবার ওই জিনিসটা এসে ঠেকেছে। নানা এবার ডুব দিয়ে ওই জিনিসটাকে খপ করে ধরছেন। যখনই খপ করে ধরছেন তখন ওই জিনিসটা পানির মধ্যেই ছুটাছুটি শুরু করেছে। নানা তো ছাড়েন না, নানা টানতে টানতে উপরের দিকে নিয়ে আসছেন। পানির ভেতরে থাকা অবস্থায় ওটা ছোটাছুটি করলেও নানাকে কিন্তু কোনো আঘাত করেনি, কেননা ওটা তো একটা কঙ্কাল ছিল। কঙ্কালের যে নখ হয় মানে হাড় যেটা, এটা দিয়ে যদি নানাকে আঘাত করতো তাহলে তো নানার শরীরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো আর কি। ওটা এমনিতে ছোটাছুটি করছিল, নানার শরীরে কোনো আঘাত করেনি। তো নানা ওটাকে ধরে টানতে টানতে উপরের দিকে আনা শুরু করেছেন। তখন মনে হলো যে এইটা শক্তি আস্তে আস্তে শুধু বাড়ছে, কোনোভাবেই চূড়ান্তভাবে মাটির উপরে আনা যাচ্ছে না। একটা পর্যায়ে উনি ছেড়েই দেন ওইটাকে। নানা খেয়াল করেন ওই জিনিসটা হামাগুড়ি দিয়ে খুব দ্রুত আবার পানির ভেতরে চলে গেল, গলার সাথে কিন্তু কলস বাঁধা। তখন আবার পেছন থেকে কবিরাজ বলছেন, আরে সর্বনাশ হয়ে গেল রে, আরে ওই জিনিসটাকে যেতে দিস না, ধর বেটা ওইটাকে, নাহলে কিন্তু আমাদের দুজনের জীবন শেষ। নানা আবার ওটার পিছু নিয়েছেন, ততক্ষণে কিন্তু পানির মধ্যে নেমে গেছে। তখন কবিরাজ ওই জায়গা থেকে উঠে বাইরে এসেছেন, এসে বলতেছেন যে বাবা রে, এখন কিন্তু আমাদের ফেরত যাওয়ার আর কোনো পথ নাই, আমাদের হয় এইটাকে উপরে তুলে আনতে হবে, না হলে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আর এই কাজটা তোকেই করতে হবে, এখন বুঝে দেখ কি করবি। এবার নানা বলেন ঠিক আছে, এইবার আমি ওটাকে তুলেই আনবো। তখন কবিরাজ বলেন, এবার তুলে আনাটা কিন্তু এতটা সহজ হবে না, কারণ দুইবার কিন্তু তুই ব্যর্থ হয়েছিস, এবার কিন্তু খুব শক্ত করে ধরতে হবে এটাকে। আবার কবিরাজ ওই চার কোনা ওই শেপের মধ্যে গিয়ে বসেন, আবার ওজিফা করতে শুরু করেন। এবার ইশারা দিয়ে বলছেন, যা এবার নাম। এবার কিন্তু গলা পর্যন্ত নামতে হবে, মানে পানির মধ্যে গলা পর্যন্ত নেমে যেতে হবে, গলা পানিতে। নানা নেমে গেলেন। তখন অবশ্য পায়ের কাছে কিছু এসে ঠেক ছিল না। 5-7 মিনিট পর নানার পায়ের কাছে আবার ওই জিনিসটা এসে ঠেকে। তখন নানা ডুব দিয়ে ওটাকে ধরছেন একদম জুত মতো। এবারে নানা তো আর কোনোভাবেই ছাড়েন না, টানতে টানতে উপরে নিয়ে আসছেন।
উপরে নিয়ে আসার পর ওটা তো ছটফট করছে, চলে যাওয়ার চেষ্টা করছে, নানা তো একদম চেপে ধরে রেখেছেন। তখন ওই কঙ্কালটাকে ভেতরে রাখতে বলেন, মানে উঁচু করে এই যে যেই চার কোনা যে শেপটা তৈরি করা হয়েছে এর ভেতরে আনতে বলেন। ওটাকে নিয়ে আসেন নানা। আনার পর কবিরাজ তখন ওইটাকে বলতেছেন, ওই কঙ্কালটাকে, কিরে ওকে কিছু শিখাস না কেন? তখন কঙ্কাল মানুষের মতো কথা বলে ওঠে। তখন সে বলে ওঠে, ওকে আর কি শিখাবো, এমন ভীতু লোক নিয়ে আসছিস তুই, তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? এই জন্য আমাকে ডাকছিস এইরকম ভীতু লোককে কোনো কিছু শেখানোর জন্য? আমার তো ইচ্ছা ছিল ওকে আমি কিছু শেখাবো, তো লোক ভালো, ওকে আমি এমন কিছু শেখানোর জন্যই আসছিলাম যেটা শিখলে তোর থেকে বড় কবিরাজও হয়ে যেত, কিন্তু ওর তো সাহস নেই, ও আমাকে রাখতে পারবে না, অযথা আমাকে ডেকে নিয়ে আসলি, নে আমাকে এখন যেতে দে, আর বেশি জ্বালাতন করিস না। এই কথা শোনার পর তখন ওই কবিরাজ বলেন যে আসলেই তুই ঠিকই বলছিস, আচ্ছা যা তুই চলে যা। এরপর কঙ্কাল কী করলো, হামাগুড়ি দিয়ে আবার নদীর দিকে যেতে শুরু করলো এবং পানির মধ্যে গিয়ে মিলিয়ে গেল। আর ওই জিনিসটা যাবার আগে অবশ্য বলে গিয়েছিল যে ওকে আমি কোনো কিছু শেখাতে পারবো না, কারণ এই জিনিসটার ভারও নিতে পারবে না, তুই যেটা জানিস তার থেকে কিছুটা ওকে শিখিয়ে দিস, আমার কোনো আপত্তি নেই। তখন কবিরাজ এটাতে সম্মতি দিয়েছিলেন। এরপর তো ওই কঙ্কালটা চলে গেল পানির মধ্যে। তো নানা কিন্তু বড় ধরনের একটা সুযোগ হাতছাড়া করেছেন, কারণ ওনার সাহস ছিল তুলনামূলকভাবে কম। মানে এই কাজের জন্য যে ভয়ঙ্কর সাহসের দরকার হয়, ওনার ভিতরে কিন্তু এই সাহসের কিছুটা হলেও ঘাটতি ছিল। উনি ভয় পেয়ে গিয়েছিলেন ওইখানে, যার কারণে চূড়ান্তভাবে উনি কিছু শিখতে পারেন নাই। তবে ওনার ওস্তাদ ওনাকে কিছুটা শিখিয়েছিলেন, সেটা দিয়েই উনি মোটামুটি ঝাড়ফুঁক করতেন। আল্লাহর রহমতে কিছু ক্ষেত্রে সফল হতেন, সবসময় যা হতেন তা না, মাঝে মাঝে ব্যর্থও হতেন। তো এই যে ঝাড়ফুঁক করতেন, এই কারণেই মূলত রাতের বেলা মাঝে মাঝে কিছু জিন ওনাকে বিরক্ত করতে আসতো। তবে বড় ধরনের কোনো সমস্যা করতো না, আর নানা ছোটোখাটো ঝাড়ফুঁক করতেন, তো যার কারণে অনেক বড় ধরনের সমস্যাও ওনার হয়নি আল্লাহর রহমতে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মনিরুজ্জামান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। দারুণ একটি ঘটনা পাঠিয়েছেন। সত্যি আমি কল্পনা করছিলাম যে পানির মধ্যে কেউ একজন নামলো, এরপর কঙ্কাল পায়ের কাছে এসে ঠেকে গেল, সেই কঙ্কালের গলায় এবার কলস বাঁধা। এটা শুনে মনে পড়ে গেল যে অনেক সময় অনেকেই গলায় কলসি বেঁধে পানিতে আত্মহত্যা করতেন। এটা কি এমন কোনো কিছু, নাকি এমন কোনো কিছুর সাথে এটার মিল রয়েছে? হতে পারে, আবার নাও পারে, বিষয়টা যেহেতু আমরা ক্লিয়ার নই। মনিরুজ্জামান ভাই কিন্তু বর্তমানে গাজীপুরের কোনাবাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন। তবে ওনার মেইন যে বাড়িটা এটা বগুড়ার শেরপুরে আর কি। আশা করি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 204তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 204তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম নাবিল ইসলাম খান। ওনার বর্তমান ঠিকানা ঢাকা জেলার উত্তর বাড্ডার সাতারকুল রোডের পশ্চিম পদরদিয়াতে। ওনার দেশের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী ইউনিয়নের টেংরাখালী গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছেন। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আম্মুর আপন চাচার সাথে, সেই সাথে আরেকজনও ছিল যিনি হচ্ছেন ওনার আম্মুর চাচার খুব কাছের বন্ধু। ওনার আম্মুর চাচার নাম হচ্ছে শেখ শহীদুল ইসলাম, আর সেই বন্ধুর নাম ছিল বাবুল। ওনারা দুজন কিন্তু সব সময় একসাথে খেলাধুলা করতেন, দুজন খুবই অন্তরঙ্গ বন্ধু ছিল। তো ঘটনার সময়কাল 1985 সালের আশেপাশে। এই যে বাবুল চাচা আর শহীদুল চাচা, ওনারা খেলছিলেন বিকেল থেকে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে এসেছে, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। হাত মুখ ধুবেন, চিন্তা করলেন পাশে যে একটা মস্ত পুকুর রয়েছে ওখানে গিয়ে হাত মুখ ধুই। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই পুকুরটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা প্রচলিত ছিল। মুরব্বীরা বলতেন এই পুকুরে দিনে হোক, সন্ধ্যা হোক, রাতে হোক, বাচ্চাদের একা একা যাওয়া নিষেধ। যেহেতু ওনারা দুজন ছিলেন, তাই চিন্তা করলেন ওখানে যাই। তবে এই যে বাবুল চাচা, ওনার মনের মধ্যে কিন্তু ভয় কাজ করছিল। তখন ওনাদের বয়স ছিল 14 কি 15 বছর। বাবুল চাচা বলছিলেন যে সবাই তো বলে এই পুকুরে নাকি দেও আছে, ওখানে গেলে তো বিপদ হতে পারে, থাক চল কল থেকে হাত মুখ ধুয়ে আসি। তখন আবার এই শহীদুল চাচা বলছিলেন, আরে ধুর, আমরা দুজন আছি না, কিসের ভয়, চল তো যাই। কিন্তু এই যে বাবুল চাচা, উনি নাকি যেতে চাচ্ছিলেন না।
অনেকটা এই শহীদুল চাচার অতি আগ্রহ এবং জোরাজুরির কারণে বাবুল চাচা ওই পুকুরের দিকে এগিয়ে যান। পুকুরের যে ঘাটটা ছিল এই ঘাটটা কিন্তু কাঁচা ঘাট বলতে এই যে আমরা যেরকম এখন কংক্রিট দিয়ে সুন্দর করে সিঁড়ি আকারে যে ঘাট তৈরি করা হয়, তখন কিন্তু ওখানে এরকম ঘাট ছিল না। ওখানে বাঁশ দিয়ে কাঠ দিয়ে এইভাবে ঘাট তৈরি করা হয়েছিল, আর পাশে আর একটা বাঁশ খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল ঢালুভাবে, ওটা ধরে ধরে যাতে ওই পুকুরে নেমে যাওয়া যায়। তো প্রথমে এই বাবুল চাচা উনি নামছেন, ওনার পেছনেই কিন্তু শহীদুল চাচা রয়েছেন। বাবুল চাচা কী করলেন, উনি ওই এক হাতে বাঁশ ধরে নিজের ব্যালেন্সটা ঠিক রেখে পা প্রথমে পুকুরের পানির মধ্যে নামিয়ে দিয়েছেন। নামানোর পর পা ধোয়া হয়ে গেছে, এবার ওনার এক হাত ধুতে হবে। যখনই উনি হাত ধোবার জন্য নিচু যখনই হয়েছেন তখনই ওনার কাছে মনে হয়েছে ওনার পা যেন কে খপ করে ধরেছে। তখন কিন্তু ওনার পা যে পানির মধ্যে বেশি ডোবানো ছিল তা কিন্তু না, গোড়ালি পর্যন্ত ডোবানো ছিল। তখন উনি বলে ওঠেন, এ শহীদুল রে, আমার পা কিসের জন্য ধরেছে, আমাকে টানছে। এদিকে এই যে শহীদুল চাচা উনি কিন্তু ঠিক ওনার পেছন দিকে ছিলেন। ঘাটটা এমন ছিল পাশাপাশি দুজন কিন্তু আসলে ব্যবহার করা যায় না, একজনের কাজ শেষ হলে উপরের দিকে উঠে আসলে আরেকজন যেতে পারবেন। যেহেতু উনি পেছন দিকে ছিলেন, উনি আসলে কথাটা ঠিক একটা বুঝতে পারছিলেন যে আসলে সে কী বলে, মজা করছে কিনা। এরই মধ্যে শহীদুল চাচা দেখেন এই যে বাবুল চাচা অনেকটাই পুকুরের মধ্যে নেমে গেছেন। এটা দেখার পর উনি দ্রুত এগিয়ে গিয়ে এক হাত বাড়িয়ে দেন। বাবুল চাচা কিন্তু ওই হাতটা ধরতে সক্ষম হন, কিন্তু এই যে শহীদুল চাচা উনি শরীরে এমন হ্যাঁচকার টান অনুভব করছিলেন, একটা পর্যায়ে ওনার হাতও কিন্তু ওই বাঁশ থেকে ছুটে যায়, উনিও পুকুরের মধ্যে পড়ে যান। উনি কিন্তু তার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিলেন। আস্তে আস্তে উনিও বুক পর্যন্ত পানিতে নেমে যান, আর ওই সময় বাবুল চাচা পানির ভেতরে হারিয়ে যান। দ্রুত তখন শহীদুল চাচা উপরে উঠে পড়েন, উঠে চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাড়িতে দৌড়ে যান এবং বলেন এই ঘটনা। আশপাশ থেকে অনেক লোকজন তখন চলে আসে। সন্ধ্যা হয়ে গেলেও তখন তো অনেকেই ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে ফেরত এসেছেন, সবাই চলে আসে। যেহেতু এর মধ্যেই প্রায় 10 মিনিট পার হয়ে গেছে, দেখা গেল পুকুরের পানি কিন্তু একদম শান্ত হয়ে আছে। সবাই বুঝতে পারলো ঘটনাটা কি হয়েছে। ওই সময় কিন্তু কেউই জাল ফেলার সাহস করেনি, কেউ নামারও সাহস করেনি, কারণ নেমে কোনো লাভ হবে না, এটা সবাই জানতো। এদিকে বাবুল চাচার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনারাও বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। ওনারা অপেক্ষায় ছিলেন ঠিক পরদিনের, কেননা এখানে অনেক বাচ্চাই হারিয়ে গেছে, ঠিক পরদিন তারা ভেসে উঠেছে। সত্যিই তাই, পরের দিন বাবুল চাচার মৃতদেহ পানিতে ভেসে ওঠে। সেখান থেকে তাকে তুলে ধর্মীয় রীতিনীতি মেনে তাকে দাফন করা হয়। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওই দিনের ঘটনার প্রেক্ষাপটে শহীদুল চাচা তো বেঁচে গিয়েছেন। তার 1 বছরেরও কিছু সময় পর আর একটা ঘটনা ঘটে। ওখানে আর একটা ছেলে ছিল, ছেলেটার নামটা জানা যায়নি, সে নাকি খুবই দুষ্টু ছিল আর কি, কারো কোনো কথা শুনতো না। ওর একটা অদ্ভুত অভ্যাস ছিল, তা হচ্ছে ও পানিতে সাঁতার কাটতে খুব পছন্দ করতো। এটা ওর কাছে একটা নেশার মতো ছিল। এই পুকুরেও নাকি সে দীর্ঘ সময় সাঁতার কাটতো। অনেকেই তাকে সতর্ক করেছিল যে এই পুকুরে নামিস না, এখানে কিন্তু দেও আছে, কিন্তু এই ছেলেটা এগুলো বিশ্বাসই করতো না। তার মা কিন্তু অনেকবার তাকে শাসন করেছে এই পুকুরে নেমে এইভাবে সাঁতার না কাটার জন্য, কিন্তু কে শোনে কার কথা। সে ঘন্টার পর ঘন্টা একটানা গোসল করবে, সাঁতার কাটবে, এটা তার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। একদিন সে গোসল করার জন্য নেমেছে, ঠিক তখনই সে দেখতে পায় একটা ভয়ঙ্কর দৃশ্য। সে দেখতে পায় পুকুরের এক কোণায় বিশাল বড় একটা মাথা, আর মাথায় অনেক বড় বড় চুল, যে চুলগুলো আবার পানিতে ভাসছে, অর্থাৎ থুতনি পর্যন্ত দেখা যাচ্ছে এই মাথাটার। আর তার যে বড় বড় চুলগুলো, এগুলো পানির উপর ভেসে রয়েছে, পানির উপর সেগুলো এলোমেলোভাবে ভাসছে। আর এটা একটা মহিলার মাথা, চেহারাটা খুবই বিভৎস, চোখগুলো অনেক বড় বড়, তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা যখনই সে দেখেছে ও মারাত্মক ভয় পায়, দ্রুত ওখান থেকে উঠে পড়ে। ওখানে যে সে একা ছিল তা কিন্তু না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই ছেলেটা যখন সাঁতার কাটতো সে আবার একা একা সাঁতার কম কাটতো, যখন মানুষজন থাকতো তখনই সে এরকম দীর্ঘ সময় সাঁতার কাটতো। ওখানে আরও বেশ কিছু লোকজন ছিল, এটা কিন্তু একদম দিনের বেলাতে হয়েছে আর কি। সবাইকে বলে এই দেখো দেখো ওইখানে ভয়ঙ্কর একটা মাথা দেখা যাচ্ছে, আমি দেখছি, আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু উপস্থিত
কারো চোখেই সেটা পড়ছে না, শুধু ওই তাকে দেখছে আর কেউ তাকে দেখতে পাচ্ছে না। একটা পর সে দেখতে পায় যে মাথাটা আবার আস্তে করে ডুব দিয়ে পানির ভেতরে চলে গেল। এই ঘটনার পর রাত থেকে তার ভীষণ জ্বর, এত জ্বর যে তার শরীরটা পুড়ে যাচ্ছে জ্বরে। ওষুধ খাওয়ানো হলো, কোনো লাভ হলো না। সবাই চিন্তা করে যেহেতু ওই ভয়ঙ্কর মহিলাটাকে দেখে সে ভয় পেয়েছে, এই জন্যই জ্বর এসেছে। টানা 7 দিন বাচ্চাটার জ্বর ছিল, এরপরে ছেলেটা মারা যায়। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয়, কি হতে পারে এটা? কেনই বা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে গেলেও একে দীর্ঘ সময় সাঁতার কাটতে দিত, আবার একদিন ভর দুপুরবেলা এই দেহটা ওকে দেখা দিল, অন্য কেউ কিন্তু দেখেনি। তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো, আবার মাথাটা পানির নিচে নিয়ে গেল। কি হতে পারে? তাকে কি কারণে সরাসরি পানির নিচে নিয়ে যায়নি, বরং জ্বর হবার কারণে সে মারা গেল? এর পেছনে কি অন্য কোনো রহস্য লুকায়িত আছে? এত বাচ্চা সেখানে মারা গেল, প্রতি বছরই একজন করে মারা যায়, অথচ এ দিব্যি সাঁতার কাটতো, কিছু হতো না। কিছু না হতে হতে একটা সময় এমন একটা ঘটনা ঘটল যে ও নিজের চোখেই সাঁতার কাটা অবস্থায় সেই ভয়ঙ্কর দেহকে দেখতে পেল। এমন তো না যে আসলে তার জীবনী শক্তি সে শেষ করে দিয়েছিল। ঠিক 7 দিন পর সে তাকে বলি হিসাবে নিয়ে গেছে। বিষয়টা কিন্তু অমীমাংসিতই রয়ে গেল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাবিল ইসলাম খান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাবো আমাদের এবারের থার্সডে নাইটের 204তম এপিসোডের চতুর্থ ঘটনায়।